নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, চতুর্দিকে যত রকমের ইউটিউব চ্যানেল বলুন বা মিডিয়া বলুন, এই সমস্ত কিছুর যদি কমেন্ট বক্স আপনারা ফলো করেন এবং সামগ্রিকভাবে রাস্তাঘাটে সমস্ত জায়গাতে যদি ওই যাকে বলে হাটে মাঠে ঘাটে মানুষের মতামত একটু গল্প করেন, তাহলে বুঝতে পারবেন যে একটা বেশি সংখ্যক অংশের মানুষ কিন্তু চাইছে যে পরিবর্তনটা হোক। এই পরিবর্তনটা হোকের পিছনে কিন্তু অসংখ্য কারণ আছে, তেমনি কিছু হতাশাও আছে, অস্বীকার করবার জায়গা নেই কোনো। এই হতাশা, এই বিরোধী দল বিজেপির বেশ কিছু অতীতের কিছু নিষ্ক্রিয়তা, বেশ কিছু তদন্তের দীর্ঘসূত্রিতা ইত্যাদি 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 অসংখ্য খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমি এখানে এই সমস্ত দর্শকবৃন্দের কাছে সকলকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি এখানে কয়েকটা প্রশ্ন তুলতে চাইছি। দেখুন, এটা কিন্তু বাম আমলের শেষের দিকেও কিন্তু এই অবস্থাটা তৈরি হয়েছিল। যারা একটু তৎকালীন সময়কার মানুষজন, তারা একটু চিন্তা করে দেখুন যে অপশান কিন্তু আপনার হাতে দুটো। এক হচ্ছে এই যে সরকারটা রয়েছে, চলছে এখন, সেই সরকারটাকেই মেনে নেওয়া, সেই সরকারটার পক্ষেই হ্যাঁ বলা, সায় দেওয়া, সাথে চলা, জোয়ারে গা ভাসানো, যাই কিছু বা স্রোতে গা ভাসানো, যা কিছু বলেন। এবং অপশান 2, এটার পরিবর্তন করা, এই সমস্ত বিষয়টার পরিবর্তন করা। চাল চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, যে কোনো কিছু কাজ করতে গেলে মানুষকে তোলা দেওয়া, হসপিটালে দুর্নীতি থেকে স্কুলে দুর্নীতি, নিজেদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হতাশার মধ্যে ডুবে যাওয়া, হাজার হাজার শিল্প কারখানা উঠে যাওয়া, 8,800 স্কুল বন্ধ হয়ে যাওয়া, এই সমস্ত কিছু যদি পরিবর্তন করতে হয়, মানুষ তখন চোখ বুজে ভাবে, যেটা বাম আমলে ভেবেছিল, এবং ভেবে যে মানে তারা যে কি করেছিল, ঠিক না ভুল, সেটা হচ্ছে এই আগামী ভোটে জানা যাবে যে তারা কতটা ঠিক করেছিল নাকি কতটা ভুল করেছিল। একটা বেশি সংখ্যক অংশের মানুষ কিন্তু এই বিভিন্ন চ্যানেলের কমেন্ট বক্স দেখবেন মাথা চাপড়াচ্ছে যে কি সর্বনাশ, কি ভুলটাই না করেছি। আবার তার পক্ষের মানুষও কিছু আছে, অস্বীকার করবার জায়গা নেই, গণতান্ত্রিক দেশ, ভোট তো হবেই। কিন্তু আমার বক্তব্যের বিষয় যেটা এই এপিসোডটাতে, যে দোদুল্যমানতা, এই ধরনের কিছু মানুষ কিন্তু থাকছেন যে ও কিছু হবে না, ও করে কি হবে, এরাই থেকে যাবে, যেন তেন প্রকারেণ এরাই ঘুরে আসবে। কথা হচ্ছে নিজের অন্তরকে প্রশ্ন করবার প্রয়োজন যে আমি ঠিক কি চাইছি। এই তো দুটো অপশান, হয় এটাকে সরিয়ে দাও অথবা এটাকে রেখে দাও। হয় এটাকে সরিয়ে দিয়ে নতুন সরকার আনো, এনে 5 বছর দেখো, না হলে তাকেও আবার সরিয়ে দাও। এইটা একটা অপশান। আর একটা অপশান হচ্ছে যে তাহলে এরাই থেকে যাক। তাহলে যদি সেই মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা থাকে, মানে এই ইচ্ছাটা থাকে, এই পরিবর্তনপন্থী যে সমস্ত মানুষজনের কথা যারা বলছেন, তাদের যদি এই অবস্থানটা থাকে যে ইয়েস, সরিয়ে দেওয়াটাই অপশান, তাহলে এই যে দোদুল্যমানতা, এই যে নিজের যে ভয়টা, সেই ভয়টাকে চতুর্দিকে প্রকাশ করা, ভয়টা প্রকাশ করাটা তো অবশ্যই প্রয়োজন যদি সেটা আরও বেশি মানুষের নিরাপত্তা দানের কোনো রাস্তা দেখাতে পারে, কোনো পথ দেখাতে পারে। যদি বুক চিতিয়ে বেরিয়ে দেখানো যায় যে ইয়েস, এই ভয়টা আমি পাইনি, এই দেখো, আয় আমার চোখের দিকে তাকিয়ে দেখ, এইটা যদি একটা উপায় হয় বা কোনো রকম পদ্ধতি, গণতান্ত্রিক উপায় তারা যদি দেখাতে পারেন। আর তা না হলে এই ভয় কিন্তু খুব ইনফেকশাস, যেটা একটা খুব সাহসী মানুষকেও কিন্তু 10 বার ভাবতে বাধ্য করে দেয়। বারবার করে যদি সেই একই জিনিস চলতে থাকে। আজকে দেখুন যে পরিবেশ পরিস্থিতি হয়ে আছে, আমরা গত 2-3টে এপিসোড ধরে দেখাচ্ছি এই ধরনের
ভিডিও ক্লিপগুলো খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কী ধরনের একটি রাজনৈতিক দলের হাতে যখন আর কোনো অস্ত্র নেই, চতুর্দিক থেকে মামলা মকদ্দমাতে বেকায়দা অবস্থায় পড়ে গেছে, একেবারে নাক পাশে আষ্টে পিষ্টে বাঁধা বলা যায়, মানে বিপর্যস্ত। সেই জায়গাতে দাঁড়িয়ে সে তার উন্নয়ন কর্মসূচি, এত বড় উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরতে পারছে না, যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই এই গতদিন আমরা সেই এপিসোডটা দেখিয়েছি, সেখানে উষ্মা প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই চিংড়িহাটা মেট্রো প্রকল্প নিয়ে বলেছে যে এই সরকার তো উন্নয়ন বিরোধী বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে ওই প্রকল্পটাকে আটকে রেখেছে। আর এ বাদে যদি উন্নয়নগুলো দেখাতে হয়, প্রকল্প অবশ্যই আছে, প্রকল্পের নাম বড় বড় করে ফ্লেক্স, হোর্ডিং ইত্যাদিতে টাঙানো আছে, কিন্তু এই প্রকল্পের কথাই যদি বলতে হয় তাহলে প্রত্যেকটা প্রকল্পের মধ্যে করাপশন ঢুকে গেছে। প্রকল্পগুলো স্বচ্ছভাবে চালানো আর প্রকল্পগুলো যদি একটা করাপশন চালানোর যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়, আজকে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবং এই সামগ্রিকভাবে এই ভয়ের পরিবেশটা তৈরি করা, এটা কি, এটা আগের একটা এপিসোডেও আমি বলেছিলাম যে একজন বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় যখন দেশে লিখতেন নিয়মিত দেশ পত্রিকা, তখন তার 8 নম্বর এই সম্ভবত 18 নম্বর পাতাটা ওই সঞ্জীব চট্টোপাধ্যায়ের রম্য রচনা বলে নির্দিষ্ট থাকতো। সিরিয়া কমিক বিভিন্ন রকমের প্রবন্ধ, গল্প, মানে রম্য রচনা যেটাকে বলা হয় সেটাই তিনি লিখতেন। তা সেখানে ওই বাম আমলের বিভিন্ন ধরনের বিষয় কিন্তু নিয়ে বিভিন্ন সিরিয় কমিক আলোচনা সেখানে পাওয়া যেত। সেখানে তিনি একটি বিষয় লিখেছিলেন যে কোনো জায়গায় মস্তান হতে গেলে কি করতে হবে, একটা কাঠের বন্দুকও যদি পকেটে গুঁজে রেখে কেউ ঘুরে বেড়ায় একটা এলাকাতে, কাঠের বন্দুক খেলনা, সে যদি ঘুরে বেড়ায় পিছনে পকেটের জামাটা একটুখানি উঁচু করে রেখে, এবং যদি সত্যিকারের হয় একটা কুকুরকে গিয়ে যদি লাথি মেরে দেয়, যদিও এখানে আমি পশুদের ওপর অত্যাচার করবার কথা বলছি না, কিন্তু এটা একটা রেফারেন্স, গল্পের রেফারেন্স, যে একটা কুকুরকে গিয়ে যদি একটা লাথি মেরে দেয় ধুমধারাক্কা, বা একটা দুর্বল মানুষকে গিয়ে প্রচণ্ড হুমকি দিয়ে তাকে ভয় দেখিয়ে দেয়, তখন কিন্তু সেখানে একটি ভয়ের পরিবেশ তৈরি হয়। ছাপোষা খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ ভাবে, না এই তো এইবার আমার এলাকায় একটা মস্তান এসেছে। এখানেও ঠিক একই রকম জেরক্স কপি দেখা যাচ্ছে। যখন হাতে আর কিচ্ছু নেই, যখন সংখ্যালঘু ভোটে বিপুল ধস, তাদের সাথে এক প্রকার সংখ্যালঘুদের সঙ্গে বছরের পর বছর প্রতারণা, তাদের সামগ্রিক উন্নয়ন না ঘটে, এই যখন একটা দিক, ঠিক পাশাপাশি এসে গেছে নিজের করা এসআইআর মামলাতে নিজেরা মুখ থুবড়ে পড়া, এবং সেই মামলার প্রথম সাপ্লিমেন্টারি লিস্টেই বেরিয়েছে, ফাইনাল লিস্ট বেরোনোর পরে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, তাতে আরও প্রায় 12-13 লক্ষ মতো নাম বাদ গেছে। আজকে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা রাত্রির বেলা নির্ধারিত ঘোষণা অনুযায়ী, তাতে আরও বাদ পড়বার সম্ভাবনা। এখন এই যে বাদ পড়া এবং আগামী দিনে এই যে আইপ্যাক ইডি কেস, যেটা 18 তারিখে, এই 15 তারিখে আবার হিয়ারিং আছে, এবং সুপ্রিম কোর্ট বলেছে লাগাতার হিয়ারিং করবে 15, 16, 17, এবং সলিসিটর জেনারেল তুষার মেহতার অনুরোধে তারা এটাও জানিয়েছেন যে ওই সময় তারা একটা রায়ও দেবে। এখন এই মামলাটি কিন্তু একটা দৃষ্টান্তমূলক মামলা হয়ে থাকছে ভারতবর্ষের ইতিহাসে। তার কারণ, কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কাজ করতে পারে, তাহলে তাকে দেখে কিন্তু আরও অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসাহিত হতে পারে। সেটা সুপ্রিম কোর্ট নিজের মনোভাব ডিভিশন বেঞ্চ থেকে একাধিকবার এই মামলাটিতেই জানিয়েছে। সেখানে কিন্তু তাদের কঠোর অবস্থান। কাজে কি হয় সেটা নিয়ে আগাম অনুমান না করে আমরা সেদিকে, বিচার ব্যবস্থার দিকে শ্রদ্ধাশীল হয়ে তাকিয়ে থাকব। কিন্তু এই যে ভয়ের বাতাবরণ তৈরি করা, এই ভয়ের বাতাবরণের মধ্যে থেকে আসল মানুষকে, এই ধরনের দোদুল্যমান মানুষ, তাদের অন্তত এই জায়গাটায় ভাবার দরকার যে আমি পরিবর্তনটা চাই অথবা পরিবর্তনটা চাই না। এই দুটোর মাঝখানে কিন্তু খুব বেশি অপশান নেই। আমি যদি নাও চাই, আমি ভোট দিতে নাও যাই, ঠিক আছে গেলাম না, কিন্তু এই পরিবর্তনটা চাই না অথবা চাই, এই দুটোর মাঝখানে কিন্তু আর কোনো রাস্তা মানুষের কাছে খুব একটা খোলা নেই।
তা এই যে ভয়ের পরিবেশগুলো, আজকে বিজেপির রাজ্য দপ্তরে প্রেস কনফারেন্স ছিল, তাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এই সামগ্রিক বিষয়টা নিয়ে ঠিক কী বললেন, চলুন তো একটুখানি শুনে নিই যে এই যে ভয় দেখানোর যে সংস্কৃতি, তাতে ঠিক তিনি কী বললেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু রাজ্যে আসছেন, আজ কাল দুদিন তার কর্মসূচি, এবং বিজেপির তৃণমূলকে চার্জশিট দেওয়া কর্মসূচি তারা ঘোষণা করেছে সংকল্পপত্র প্রকাশ করবার আগে। আর মানে শেষ পাওয়া খবর যেটুকু পাওয়া যাচ্ছে তাতে করে জানা যাচ্ছে যে আরও 23 জনের মধ্যে রিটার্নিং অফিসার কিন্তু আবার বদলি হয়েছে। কিন্তু বিরোধী দলনেতার আগের এপিসোডে দেখিয়েছি শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এটাও বলেছেন যে এই নির্বাচন কমিশনকে আরও এফেক্টিভ, মানে যা বলছো তুমি তার অ্যাপ্লিকেশনটা দেখাতে হবে নিচের লেভেলে। ওপরের লেভেলে বদলি টদলি হলো, নিচের লেভেলে প্যারামিলিটারি কী করছে বা সেন্ট্রাল ফোর্স কী করছে, সিএপিএফ কী করছে, তারা ঠিকমতো অ্যাকশানে যাচ্ছে কিনা সেটা করে দেখাতে হবে। তবে মানুষের মনে সাহস আসবে, তবে সেই সাহস অন্য মানুষের মধ্যে সঞ্চারিত হবে, তবে মানুষ বুথ পর্যন্ত যেতে পারে। একটা অবাধ নির্বাচনটাই হচ্ছে দাবি, ভোট যাকে খুশি মানুষ দিতে পারে। শ্রমিক ভট্টাচার্য মহাশয় কি বললেন দেখি, তারপরে আমাদের শেষ অংশের কথাটা বলছি। তৃণমূল আছে, তৃণমূলের দিকে এখন বহিরাগতদের দিয়ে আক্রমণ করছে ভোট কর্মীদের উপরে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারই সরকারি কর্মচারীদের উপরে আক্রমণ করছে। বিভিন্ন সরকারি অফিস থেকে শুরু করে আজকে প্রশিক্ষণ কেন্দ্র পর্যন্ত আজকে তৃণমূলীরা প্রবেশ করছে যেখানে তাদের প্রবেশাধিকার নেই। কার্যত এ রাজ্যে সরকারের পাশাপাশি আরেকটা সমান্তরাল সরকার চলেছে, সরকারের বাইরেও আরেকটা সরকার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সেটা মানতে হচ্ছে, কারণ এখনো অন্তত কাগজে কলমে আরো 2 মাস এই সরকারটি পশ্চিমবঙ্গে থাকবে। তৃণমূল কংগ্রেস চলে গেছে এটা মানুষ জানেন, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে এটা নিশ্চিত, তৃণমূল কংগ্রেস চলে যাবেই, পৃথিবীর কোনো শক্তি সেটাকে আটকাতে পারবে না, এটা মানুষ জানে। এই পরিস্থিতিতে যেভাবে আবার এখনো মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন চালানো হচ্ছে এবং তার প্রতিবাদ করতে গেলে একজন শিক্ষক আক্রান্ত হচ্ছে, বিজেপি প্রার্থী প্রচার করতে গেছে নারায়ণগড়ে, তার উপরে আক্রমণ, হিংসাকে এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কিছু সদর্থক পদক্ষেপকে আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা আশা রাখি পশ্চিমবঙ্গে এবার ভয়মুক্ত পরিবেশে রক্তপাতহীন একটি নির্বাচন হবে। সমস্ত জায়গায় গোপনে কেন, কোনো জায়গায় বুক ফুলিয়ে ঢুকছে, এখনোই কিছু বদলি টদলি করে দিয়েছে নির্বাচন কমিশনের কিছু কেন্দ্রীয় বাহিনী নেমে পড়েছেন বলে এখন লুকিয়ে ঢুকছে, আগে তো বুক চিতিয়ে ঢুকতো। সরকারের বাইরে থেকে তো একটা সরকার চলছে, তারা তাদের নির্দেশ পালন করছে পুলিশ, দীর্ঘদিন ধরে সে কারণে চলেছে। আর সেখানেই সমস্ত তথ্য জমা আছে বলেই ইডি পৌঁছেছিল ওখানে অন্য কোনো তদন্ত করতে গিয়ে, সেখান থেকে মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি আর ডিজিকে নিয়ে গিয়ে কাগজপত্র ছিনতাই করে নিয়ে চলে গেলেন। এটাই তো প্রমাণটা, সবকিছুই ওরা। পুলিশকে পেটানো হচ্ছে, রানাঘাটে দেখা গেল ভোট কর্মীদের উপরে আক্রমণ হচ্ছে। তৃণমূল কি মানে ভোট শুরুর আগে থেকে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে? মানে সেটাই ওরা চরম ভয় পেয়ে গেছে এবং চরম ভয় পেতে চলেছে আগামী দিনে, সেই জন্য এখন এগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। আপনি এ ধরনের পরিস্থিতি থাকবে না, আপনি 2-3 সপ্তাহ যেতে দিন, এই সমস্ত বীর পুণ্যবেরা কোথায় ঢুকে থাকবেন সেটা আপনি লক্ষ্য করবেন। বিজেপিকে জায়গা দেবেন না, পদ্মফুলের দিকে চাপ, ঘরে ঢুকে কেউ চুষাপ, তৃণমূল জিতলে আপনার মুখে হাসি, জল, গদ্দারদের জব্দ করবে তো? 21 হয়েছে, 24 হয়েছে, এবারও হবে। গদ্দারদের জামানত জব্দ 21 হয়েছে, 24 হয়েছে, এবারও। এই যে গদ্দার আর কি, যে গদাধর, কিন্তু তৃণমূলকে দেখলে বোঝা যায় কখন ওরা কাকে নেয় আর কাকে ছাড়ে। তৃণমূল চলে গেছে ভাই, তৃণমূলের এই সমস্ত নেতাদের
নিরাপত্তা বিজেপি দেবে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এসব আমরা বিশ্বাস করি না। যারা এ ধরনের আক্রমণাত্মক ভাষণ দিচ্ছেন তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব বিজেপির সরকার এসে নেবে, যাতে তারা জনরোষের শিকার না হয়। আপনারা শুনলেন যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বেশ কিছু ইঙ্গিত কিন্তু দিলেন যে আগামী 2-3 সপ্তাহ যেতে দিন এরা আর বেরোনোর সুযোগ পাবে না। যেটা আমাদের কাছে সূত্রের খবর, যেটা আমরা মানুষের ভাষা থেকে দাবিও জানিয়েছিলাম, যে লাগাতার নির্বাচন কমিশনের প্রিভেন্টিভ অ্যারেস্ট, যে সমস্ত ওয়ারেন্ট প্রাপ্ত যে সমস্ত দাগী আসামি যারা রয়েছে, অভিযুক্তরা রয়েছে, এবং নিরস্ত্রীকরণের জন্য চিরুনি তল্লাশি, এত অস্ত্র ভাণ্ডারের ওপরে ভেসে রয়েছে পশ্চিমবঙ্গ। বিপুল পরিমাণে অস্ত্র চতুর্দিকে, প্রত্যেকের মানে যেন সেই বাচ্চাদের পকেটে খেলনার মতো ঘুরে বেড়াচ্ছে, লজেন্সের মতো ঘুরে বেড়াচ্ছে, বন্দুক, পিস্তল, বোমা। এই নিরস্ত্রীকরণটা আমাদের কাছে যেটা খবর, সেটা আগামী এপিসোডে আপনাদেরকে সেটা দেখাবো, যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এই নিরস্ত্রীকরণ অভিযানে নাকা তো চলছেই, সেটাতে কতটা সফল হয়েছে বা আগামী দিনে তারা ঠিক কী করতে চলেছে। কাজে এখানেই কিন্তু শেষ নয়। যারা এই ধরনের ভাবছে যে ভয় দেখিয়ে এই জায়গাটাকে মানুষকে আটকে রেখে দেওয়া যাবে, ঠিক বাম আমলের একদম জেরক্স কপি, যখন আর কিচ্ছু বলবার ছিল না, তখন ঠিক এই ওষুধই কিন্তু তারা প্রয়োগ করে, যাদের চলে যাওয়ার সময় হয়। চলে যাওয়ার সময় আর কিচ্ছু থাকে না, কিন্তু ওই যাওয়ার আগে আর্তনাদ, একটা চিৎকার তো অন্তত থাকে। সেইটা সাধারণ মানুষকে বুঝতে হবে, এবং ওই যে বললাম, নিজের সাহসটাকে অন্যের সাহসের মধ্যে সঞ্চারিত করতে হবে। এই এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুচিন্তিত মতামত আপনারা পাঠাচ্ছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।